আজ যে সিনেমাটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আমার দেখা সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট মার্ডার মিস্ট্রি মুভি। পুরো সিনেমাটা জুড়ে রয়েছে বিভিন্ন রকমের টুইস্ট আর ভয়ানক ক্রাইম সিন। সম্পূর্ণ সিনেমাটির এক্সপ্লেন দেখতে হলে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক এশা মার্ডার সিনেমাটির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই রহমান নামের একজন ব্যক্তি পুলিশ স্টেশনে এসেছে। পুলিশকে জানায় আমার বাড়ির কাজের মেয়ে হঠাৎ নিখোঁজ, তাকে আমরা বেশ কয়েকদিন ধরেই খুঁজে পাচ্ছি না। পুলিশ তখন লোকটিকে জিজ্ঞেস করে এটা কি কোনো প্রেমজনিত ব্যাপার। রহমান জানায় যে না, এটা কোনো প্রেমের ঘটনা না। তখন পুলিশ রহমানকে জিজ্ঞেস করে তাহলে মেয়েটি কেন চলে গেল। রহমান উত্তর দিয়ে জানায় সেটা যদি আমি জানতাম তাহলে কি আপনাদের কাছে আসতাম। এরপর আমরা দেখতে পাই লীনা নামের একজন পুলিশ অফিসার বদলি হয়ে আজিমপুরে আসছে, কিন্তু এই আজিমপুরে আসা নিয়ে তার মনটা মোটেও সায় দিচ্ছিল না, কারণ এই আজিমপুরের সাথে তার অতীতের কিছু কালো অধ্যায় জড়িত। একজন লোক একটি বাড়িতে ডিশ বিল নিতে গিয়েছিল। হঠাৎ দেখা যায় সে কোনো কিছুর একটি দুর্গন্ধ পেয়ে বমি করতে করতে বাহিরে চলে আসে। এরপর আশেপাশে সমস্ত বাড়ির লোকজনও এই দুর্গন্ধটি পেয়ে তখন তারা পুলিশকে কল করে। পুলিশেরা সেই স্পটে গিয়ে পৌঁছায়। তারা আশেপাশের লোকজন থেকে জানতে পারে এটা হচ্ছে বাড়িওয়ালাদের বাসা। বাড়িওয়ালারাও নাকি ৬-৭ দিন ধরে নিখোঁজ। পুলিশেরা সেই বন্ধ ঘরের তালাটা খুলে দরজায় এক ধাক্কা দিতেই ঘরের ভেতরে একটি ব্লাস্ট হয় আর ঘরের সবকিছু পুড়ে যায়। সাথে তারা দেখতে পায় একটা মাথা ছাড়া লাশ সেখানে পড়ে আছে। ব্লাস্ট হওয়ায় লাশটিও পুড়ে গেছে। ফরেনসিকের লোক জানায় এই মার্ডারটি ৬ থেকে ৭ দিন আগে করা হয়েছে। চেস্টে ৫০ থেকে ৬০ আঘাত আছে আর মাথাটাও কেটে আলাদা করে ফেলা হয়েছে। আমরা জানতে পারি যে মেয়েটি মারা গিয়েছে তার নাম হচ্ছে এশা। এশা পরীক্ষা দিচ্ছে না জন্য এশার বান্ধবীরা তাকে কল করেছিল, তবে এশা কল ধরেনি। পরে পুলিশদের কাছ থেকে তারা জানতে পারে এশা মারা গেছে। তারা ক্রাইম সিনে এসে এশার মৃতদেহ দেখে অনেক হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়ে। এদিকে অফিসার লীনা অন্যান্য পুলিশদের জানায় মাথাটা খুঁজে বের করুন এবং বাড়িওয়ালাদেরকেও খুঁজে বের করুন। আসল হত্যাকারীকে খুঁজে বের না করা পর্যন্ত আমি নিশ্চিন্তে বসবো না। এই কেসটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে। পুলিশেরা হন্যে হয়ে সেই কাটা মাথা আর বাড়িওয়ালাদের খুঁজে বেড়াচ্ছে। এদিকে এশার মা অফিসার লীনাকে ফোন করে বলছে আমার মেয়ের মাথাটা কি খুঁজে পাওয়া গেল? আমার মেয়ে কার কি ক্ষতি করেছিল যে তার সাথে এমনটা হলো? অফিসার লীনা জানায় আপনি চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি খুনিকে ধরে ফেলবো। এরপর পুলিশেরা বাড়িওয়ালাদের খুঁজে বের করে। তারা দুজন হাজবেন্ড ওয়াইফ জানায় যে আমরা ওই দিন রাতে ছাদে কিছু আওয়াজ শুনতে পেয়েছিলাম। আর বাড়িওয়ালা স্বীকার করে জানায় যে সে ওই দিন রাতে বদ উদ্দেশ্যে এশার ঘরে গিয়েছিল, কিন্তু সে এশাকে খুন করেনি। ওদের কথায় পুলিশেরা এটা বুঝতে পেরেছিল যে ওই দিন রাতে কোনো থার্ড পার্সন ওই বাড়িতে ছিল। লীনা বাড়িতে ফিরে গেলে লীনার মা খুব রেগে থাকে। সে বলে যে এরকম জামাই আমি দেখিনি, যে বইয়ের কথায় ওঠে আর বসে। সে কি পারে না তার জবটাকে এইদিকে ট্রান্সফার করে নিতে, বইয়ের সাথে থাকতে? লীনা বলে তুমি ওর সম্পর্কে আর কিছু বলো না। তখন লীনা তার মাকে জানায় আমার মেয়েকে দেখার জন্য তার বাবা আছে, তার দাদি আছে। এই কথা বলে লীনা ওখান থেকে চলে যায়। তখন লীনার মা বলে তোকে দেখার জন্য কে আছে মা? পুলিশ স্টেশনে একজন লোক এসে জানায় ঘটনার ১ সপ্তাহ আগে আমি যখন জামতলা রোডে পাহারা দিচ্ছিলাম তখন একটা লোক বাইক নিয়ে আমার সামনে দিয়ে সাই করে চলে যায়। যাওয়ার সময় তার বাইক থেকে একটি ব্যাগ পড়ে যায়। আমি তাকে ডাকলে সে আমার কথায় সাড়া না দিয়ে চলে যায়। আবারও বলে যে এই মার্ডার কেসের আলামত দিয়ে আমি নাতিপুতির জন্য খেলনা বানিয়েছি। অফিসার লীনা লোকটিকে জিজ্ঞেস করে আপনি কি বাইকারকে চিনতে পেরেছেন? লোকটি জানায় যে না, তবে বাইকটা দেখলে চিনতে পারবো। এরপর লীনার বস লীনাকে কল করে বলে সব ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করেছো তো? লীনা জানায় জি স্যার, করেছি। লীনার বস লীনাকে জানায় তোমার কথায় আমি কোনো জোর পাচ্ছি না, তুমি একা এই কেসটা সামলাতে পারবে না, তুমি ডিবি অফিসারদের হেল্প নাও আর কেসের সমস্ত ডিটেলস আমাকে সবসময় আপডেট দিতে থাকো। লীনা বলে ঠিক আছে স্যার। এই বলে সে কলটা কেটে দেয়। অফিসার লীনা মর্গে যায়। তখন ডিবি অফিসার পোস্টমর্টেম রিপোর্ট অফিসার লীনার হাতে দেয়। লীনা ওখানে থাকা ডক্টরকে জিজ্ঞেস করে আপনার অবজারভেশন সম্পর্কে আমাকে জানান। ডক্টর জানায় খুনি যে একজন এক্সপার্ট তা নিয়ে কোনো সন্দেহ নেই। সে ভিকটিমের বুকে ৩৯ বার স্ক্রুড্রাইভার দিয়ে আঘাত করেছে এবং সবগুলো আঘাত একদম হার্টে গিয়ে লেগেছে। এর মানে সে জানে কোথায় আঘাত করলে একদম হার্টে গিয়ে লাগবে। আর একজন একার্ট সার্জনের মতো করে একদম শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। অফিসার লীনা অনুমানের ভিত্তিতে ডক্টরকে বলে তার মানে খুনি একজন ডক্টর। ডক্টর জানায় এটা হতেও পারে নাও হতে পারে, কারণ এখন মানুষ ইউটিউব গুগল থেকে অনেক কিছুই শিখে ফেলে। কিন্তু এটা আমি শিওর খুনির সার্জিক্যাল নলেজ অনেক ভালো।
ভালো। মর্গ থেকে বেরিয়ে তারা গাড়িতে করে যাওয়ার পথে অফিসার লিনা তার সহকর্মীদের জানায় ঠিক কত ডিগ্রি তাপমাত্রায় ফরেনসিক এভিডেন্স নষ্ট করা যেতে পারে সেটাও খুনির জানা। ডিভি অফিসার লিনাকে জানায় প্রথমত আমার মাথায় ঢুকেনি সে ভিকটিম ঘরে আগুনের ফাঁদ কেন সেট করেছিল। অফিসার লিনা বলে এই মকৌশলের সাথে এত বুদ্ধিমান অপরাধী ঠিক যাচ্ছে না। এরপর অফিসার লিনা ও তার সহকর্মী মিলে এশার বান্ধবীদের কাছে এশার সম্পর্কে জানতে চাইলে এশার বান্ধবী জানায় যে এশার তপু নামের একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এর সাথে এটাও জানায় যে নাসির নামের একটি ছেলে এশাকে খুব বিরক্ত করত। এদিকে হঠাৎ নাসির এশা ও তপুকে একসাথে দেখে রেগে গিয়ে তপুকে ধরে অনেক মারধর করে। আর নাসির বলে যে এশা আমি তোমাকে ভালোবাসি, আমি যদি তোমাকে না পাই তাহলে কেউ তোমাকে পাবে না। এই ঘটনার পর এশা জানতে পারে যে তপু কোনো ব্যাংকে জব করে না, সে মিথ্যা বলেছিল। তপু যে মেডিসিনের দোকানে জব করত সেখানে টাকা চুরির দায়ে তপুকে পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশ এশাকে কল করে বলে যে আপনি জামিনের ব্যবস্থা করুন। এদিকে বাসা ভাড়া বাকি পড়ায় এশাকে বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দেয়। এশাকে তার বান্ধবী তার বাড়িতে নিয়ে গেলেও এশা সেখানেও থাকতে পারে না, সেখান থেকেও এশাকে বের হয়ে আসতে হয়। অবশেষে এশা যেখানে মারা গিয়েছিল সেখানেই সে শেষবার উঠেছিল। অফিসার লিনা এশার বান্ধবীদের কাছ থেকে সমস্ত কথা শুনে ওখান থেকে বেরিয়ে আসে। আর লিনার অতীতের কিছু কথা তার মনে পড়ে যায়, সে কষ্ট পেতে থাকে। অফিসার লিনা এশার অন্য বান্ধবীদের বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করে। আর নাসিরের অ্যাড্রেস জোগাড় করে পুলিশ নাসিরকে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞেস করা হয় এশার মাথাটা কোথায়। নাসির জানায় আমি জানি না। পুলিশেরা নাসিরের ফিঙ্গারপ্রিন্ট ও তালার সাথে মিলিয়ে ফেলে, যে তালাটি এশার ঘরের গেটে লাগানো ছিল। আর এশার ফোনটাও নাসিরের কাছ থেকেই পাওয়া যায়। নাসির তখন জানায় যে আমি ওই দিন রাতে এশার বাড়িতে গিয়েছিলাম। আমি যখন এশার বাড়ির গেটে ঢুকতে যাব তখন দেখি তপু বাড়ির ভেতরে ঢুকছে আর এশাকে নিয়ে এশার ঘরে চলে যায়। আমি এটা দেখে পরে একটা তালা নিয়ে এসে ওর গেটে লাগিয়ে দিয়ে চলে যাই। এরপর থানায় পুলিশদের হেড অফিসার রায়হান চলে আসে। উনি এসে বলে তোমরা এই কেসটা সমাধান করতে পারছো না, এজন্য ছুটি ছেড়ে আমাকে আসতে হলো। ডিভি অফিসার রায়হান তপুকে জিজ্ঞাসাবাদ করে। তপু বলে আমি ওই রাতে এশার বাড়িতে গিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডে উইশ করতে, আর আমাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়, কিন্তু আমি এশাকে মারিনি। তখনই ডিভি অফিসারের হাতে ফরেনসিক রিপোর্ট আসে, সেখানে তপুর ডিএনএ মিলে যায়। আর ডিভি অফিসার রায়হান বলে কেস সলভ, ওকে কাল কোর্টে চালান করে দাও। এদিকে অফিসার লিনা বাড়িতে ফিরে তার হাজবেন্ডকে জানায় আমি মনে হয় ভুল ডিরেকশনে যাচ্ছি, আমাকে শুরু থেকে শুরু করতে হবে। আমি এই এলাকার ক্রাইম প্যাটার্ন না জেনে ইনভেস্টিগেশনে ঢুকে গেছি, এটা একটা মারাত্মক ভুল হয়ে গেল আমার। ঠিক তখনই লিনার মা একটা গিফট হাতে করে এসে লিনাকে বলে তোর জন্য পার্সেল এসেছে, তুই অর্ডার করেছিস। লিনা তখন জানায় আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি। এরপর সেই পার্সেলটি খুলে দেখে ওর ভেতরে একটি কেক রয়েছে। লিনা সে কেকটি দেখে এবং স্মেল করে জানায় ঠিক এই রকম স্মেল এবং কেক আমি এশার যেখানে মার্ডার হয়েছিল সেখানেও দেখেছিলাম। অফিসার লিনা তখন থানায় গিয়ে কিছু পুরনো ফাইল খুঁজে একটা ইন্টারেস্টিং তথ্য বের করে, যেখানে দেখা গেছে প্রায় একই রকম 3টি কেস। এশাকে যেভাবে খুন করা হয়েছে ঠিক একইভাবে এর আগেও দুইটি মেয়ে খুন হয়েছিল। আর খুনগুলো 14ই ফেব্রুয়ারির পরেই করা হয়। আর প্রত্যেকের কাছেই একটি করে কেক পাঠিয়েছিল খুনি। অফিসার লিনা ধারণা করে বলে যে খুনি প্রত্যেকের কাছেই 14ই ফেব্রুয়ারির আগে করে স্পেশাল কেক পাঠায় এবং 14ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করে। যদি কোনো উত্তর না পায় সেখানে তাকে খুন করে তার শরীরের বিশেষ কিছু অঙ্গ কেটে নিয়ে আসে। লিনা তার সহকর্মীদের জানায় খুনি এমন একটি কেক আমাকেও পাঠিয়েছে, খুনি আমাকে চ্যালেঞ্জ করছে কিনা এটাই এখন দেখার বিষয়। এরপর তারা বিভিন্ন কেকের দোকানে খোঁজাখুঁজি করে। মাহবুব নামের একটি লোকের কথা তারা জানতে পারে, যিনি কিনা মর্গে কাজ করে। তাকে যখন তারা খুঁজতে মর্গে যায় সেখানে গেলে তাকে পাওয়া যায় না। পরে জানা যায় তার লাশটা নাকি জঙ্গলে পাওয়া গেছে। এদিকে লিনার সিনিয়র লিনাকে বকাবকি করছে। লিনাকে বলে যে আমি জানি না, পুরো এলাকা জানে যে তুমি ওই মর্গের কর্মচারী মাহবুবের পেছনে ছুটছিলে। সিনিয়র অফিসার আরো বলে যে আমাকে কি তুমি একটু বলবে যে ওই মর্গের মাহবুব তোমার সাসপেক্ট লিস্টে কেন এবং কিভাবে ঢুকে গেল। লিনা জানায় আমি আপনাকে জানাতে চেয়েছিলাম কিন্তু সে সুযোগটা পাইনি। অফিসার বলে আমি তোমাকে কতবার বলেছি যে কোনো কিছু করার আগে আমাকে বা রায়হানকে জানাবে। এখন যে এই মর্গের লোকটি মারা গিয়েছে তার দায়ভার কে নেবে। সিনিয়র অফিসার আরো জানায় যে কাল সকাল 10টার মধ্যে এই কেসের সমস্ত কাগজপত্র
তুমি রায়হানের হাতে তুলে দিবে। এই কেস থেকে তোমাকে সাসপেন্ড। লিনা এ কথা শুনে অনেক মন খারাপ করে এবং কষ্ট পেয়ে বাড়িতে ফিরে যায়। এরপর লিনার সহকর্মীরা তার সাথে দেখা করতে আসে। তারা জানায় যে আপনার হাতে এখনো 12 ঘন্টা সময় আছে। এই 12 ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করতে পারি। রায়হান স্যার তপুকে অপরাধী বানিয়ে এই কেসের ক্রেডিটটা নিতে চাচ্ছে, কিন্তু তপু কিছু করেনি, অযথা একটা নির্দোষ ছেলেকে ফাঁসিয়ে দিচ্ছে। এটা এখন আর কোনো কেস না, এটা একটা লড়াই, নির্দোষ মানুষদেরকে বাঁচানোর লড়াই। লিনার সহকর্মীরা লিনাকে ইন্সপায়ার করে এবং ওই রাত্রে বেরিয়ে পড়ে অপরাধীর সন্ধানে। থানা থেকে বেরিয়ে তারা সেই ক্রাইম সিনে যায়, আবার ভালো করে চারিদিকে তদন্ত করে যদি কোনো ক্লু পাওয়া যায়। অবশেষে তারা দেখতে পায় ওই রুমের জানালাটা খোলা। সেখান থেকে বেরিয়ে তারা রহমান সাহেবের বাড়ি যায়। এখন আপনাদের বলে রাখি, রহমান সাহেব হচ্ছে সেই লোকটি যে লোকটি থানায় গিয়েছিল তার কাজের লোক মিসিং বলে অভিযোগ করতে। এসা যে বাড়িতে সাবলেট ছিল সেই বাড়ির যে বাড়িওয়ালি সে হলো রহমান সাহেবের মেয়ে। তখন তারা ওখানে গিয়ে জানতে পারে রহমান সাহেবের একটি ছেলে ও একটি মেয়ে। রহমান সাহেব পার্সোনালি কেকের বিজনেস করে। সেখান থেকে তারা রহমান সাহেবের ছেলের বিষয়ে জানতে পারে যে ওনার ছেলে একজন MBBS ডক্টর। এসা যে ছোট বাচ্চা মেয়েটিকে পড়াতো সেই বাচ্চা মেয়েটিকে যখন জিজ্ঞেস করা হয় তোমার জন্মদিনের দিনে কেক কে নিয়ে এসেছিল, বাচ্চা মেয়েটি বলে আমার মামা। এসব তথ্য থেকে লিনা শিওর হয়ে যায় যে রহমান সাহেবের ছেলেই এই কাজটি করেছে। তখন তারা ছেলেটিকে ধরতে যায়। সেখানে গিয়ে দেখে ছেলেটি পালিয়ে গিয়েছে, কিন্তু সেখানে তারা তার নানিকে দেখতে পায়। সেই ছেলেটির নানি লিনাদেরকে তার সম্পর্কে সমস্ত ঘটনা খুলে বলে। তখন ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখানো হয় রহমান সাহেবের স্ত্রী আত্মহত্যা করেছিল। রহমান সাহেবের যে বাড়ির কাজের মেয়েটি ছিল তার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। এই সমস্ত কিছু তার ছেলে দেখে সহ্য করতে না পেরে সে বাড়ি ছেড়ে চলে এসেছিল। পরে রহমান সাহেবের ছেলেই তার বাড়ির কাজের মেয়েটিকে খুন করে। এখন বর্তমানে ছেলেটিকে সবাই খুঁজছে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে লিনা ছাদে গিয়ে দেখে পানির ট্যাঙ্ক থেকে কেউ তাকে ছুরির আঘাত করেছে। পরে দেখা গেল সেই ছেলেটি পানির ট্যাঙ্কে লুকিয়েছিল। সে বের হয়ে লিনাকে একটা ইনজেকশন দিয়ে অজ্ঞান করে সেই বাড়িতে নিয়ে যায়। তখনই আবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছেলেটি এশাকে পছন্দ করত, তাকে অনেকবার প্রপোজও করেছিল, কিন্তু সেদিন রাতে ওই ছেলেটি আবার এশার ঘরে গেলে এশা তাকে তাড়িয়ে দেয়। কিন্তু ছেলেটি এক কোনায় লুকিয়ে থাকে। তখন আবার তপুও চলে আসে। ছেলেটি এশা ও তপুকে একসাথে দেখে রেগে গিয়ে এশাকে খুন করে এবং এশার মাথাটি কেটে নিয়ে আসে। এখন আবার বর্তমানে ছেলেটি লিনাকে আক্রমণ করতে যাবে। এই সময় লিনার জ্ঞান ফিরে আসে এবং দুজনের মধ্যে অনেক লড়াই হয়। লড়াইয়ের এক পর্যায়ে ছেলেটি অ্যাসিডের মধ্যে পড়ে যায় এবং ওখানেই মারা যায়। এই ঘটনার কিছুদিন পরে দেখা যায় অফিসার লিনা এশার দুই বান্ধবীকে নিয়ে এশার গ্রামের বাড়িতে গিয়েছে, কিন্তু সেখানে অফিসার লিনা এশার বাবাকে দেখে ভয় পেয়ে যায়। আসলে আমরা যে প্রথমে দেখেছিলাম লিনার জীবনে কিছু অতীতের কালো অধ্যায় ছিল। লিনা যখন আজিমপুর গার্লস স্কুলে পড়তো সেই সময় এশার বাবাই তাকে ধর্ষণ করেছিল। লিনা তাকে দেখে ওখান থেকে চলে যায়। আর আমরা এখান থেকে এই শিক্ষাটাই পাই যে আমরা যদি কারোর সাথে অন্যায় করে থাকি সেটা ফিরে আমাদের সাথেই হয়।